সম্মানিত দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত খেলাধুলা বিষয়ক আয়োজন উই লাভ স্পোর্টসে। আপনাদের সাথে আছি আমি মিশু চৌধুরী। আজ আমাদের পুরো অনুষ্ঠান সাজানো হয়েছে ফুটবলের বর্তমান এবং সোনালী অতীতকে ঘিরে। কেমন ছিল বাংলাদেশে ফুটবল, কেমন চলছে এখন, আর ভবিষ্যতেই বা আমাদের সম্ভাবনাগুলো কেমন হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আজ আমাদের সাথে কথা বলতে স্টুডিওতে উপস্থিত হয়েছেন বাংলাদেশের দুজন সাবেক এবং কৃতি ফুটবলার শফিকুল ইসলাম মানিক এবং রজনীকান্ত বর্মন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। শুভ সকাল, কেমন আছেন? ভালো। কাকে দিয়ে শুরু করব? মানিক ভাইকে থেকে শুরু করেন, যেহেতু সিনিয়র অনেক দিন ধরে। এরকম আমাদের হয় যে যখন থাকে তখন আমি বলি সিনিয়র দিয়ে আরম্ভ করেন। বেটার জুনিয়র শুরু করলে ব্যাপারটা আরো ভালো হবে। আমি হয়তো পুরনো কথাগুলো বলতে পারবো। তাহলে কি আপনাকে দিয়ে শুরু করব? আমি যদি মানে শুরুটা কিভাবে করব কিছুই জানি না। শুরু করবার আসলে কিছু নাই। আমরা আসলে গল্পই করতে চাই, শুনতে চাই আপনাদের ছোটবেলার কথা, কিভাবে শুরু করেছিলেন সেই সব কথা, এবং মানিক ভাইয়ের এত সাফল্য, সেই সাথে আমি বলবো যে দুটো বিষয়ই সাফল্য, প্রশিক্ষক হিসেবে এবং খেলোয়াড় হিসেবে, দুটো তো আছেই। আমি আপনার একটা কথা শুনেছিলাম যে আপনি মাঝে মাঝেই যখন আপনার খেলা থাকে না তখন আপনাকে খুঁজে পাওয়া যায় না, আপনি কোথায় জানি উধাও হয়ে যান, এবং পরিচিত জনরা বলে যে আপনি নাকি পশ্চিমবঙ্গে গেছেন। আসলে এটা সঠিক যে যেটা খেলার মাঝে মাঝে আমি হারিয়ে যাই বলতে মানে দেখা গেছে আমি অমনোযোগী মানে আগে থেকেই ছিলাম, যেহেতু মানিক ভাই আছে, অনেকদিন মানিক ভাইয়ের সাথে ছিলাম। মানিক ভাই যখন প্র্যাকটিসে ডাকতো, মুক্তিযুদ্ধ মোহামেডান অনেক দিন ধরে মানিক ভাইয়ের সাথে, এখন আছি কোচ হিসাবে। আমিও আগে খেলাধুলা করতাম, এখন কোচ হিসাবে আছি মানিক ভাইয়ের সাথে। সেটা হচ্ছে গিয়ে যদি কল করতো আমাকে ইয়ের মধ্যে, আমি এমনি কেন জানি অমনোযোগী ছিলাম, যে যদি 10 তারিখে ডাকতো সেটা আমি 15 তারিখ কিংবা 20 তারিখ 20 তারিখে জয়েন করতাম। আগে থেকে আমার একটা ছোট সময় থেকে একটা অভ্যাস, এটা এটা পরিণত হয়ে গেছিল। এর জন্যই যখন আমি আস্তে আস্তে যখন আমি সিনিয়র টিমে, যখন ন্যাশনাল টিমে খেলতে শুরু করি, তখন ওই এর পেপার পত্রিকায় তখন ওই লেখালেখি শুরু হয় আর কি। মানিক ভাই, না, এই কথাটা আসলে অভ্যাস যেটা, এটা एग्जांपल হতে পারে না, বিকজ একটা খেলোয়াড় অবশ্যই দ্বিমত করবে। একটা খেলোয়াড় হিসেবে টাইমটা মেইনটেইন করবে না, এটা কোনোভাবেই ইয়ে না। কাউকে ছোট যারা খেলা শিখছে বা যারা দেখছে তারা যাতে এটা অনুসরণ না করে, বিকজ एग्जांपल না এটা যে আমি 5 দিন পরে, যেদিন ডাকলাম তার 5 দিন পরে এসে জয়েন করলাম, এটা তার গাফিলতি না, আমি বলবো যে অমনোযোগীও না, এটা হয়তো কোনো কারণে সে দেরি করে এসছে। তো এই দেরিটা আসলে কারো ক্ষেত্রে যাতে না হয়, কারণ কোচরা বিরক্ত হবে এবং বিরক্ত হয়ে একসময় হয়তো তাকে শাস্তি দিবে বা খেলাবে না। এখন প্রফেশনাল ফুটবল এটা করতেই পারবে না। সো এই জিনিসটা যাতে एग्जांपल না হয়। আর আমি বলবো যে ও অ্যাজ এ প্লেয়ার, সিনসিয়ার প্লেয়ার, ও যেটা বলছে যে অমনোযোগী না, সিরিয়াস প্লেয়ারই, এবং তার ক্যারিয়ার প্রায় 20 বছর। 20 বছরের একজন ফুটবলার, জাতীয় দলে খেলেছে, টপ লেভেলে খেলেছে, অমনোযোগী হলে নিশ্চয়ই খেলতে পারতো না। এটা হয়তো তার কথা থেকে হয়তো কথাগুলো এসছে, বাট এটা অমনোযোগী না, এটা দুই একটা সময় হয়তো এই গাফিলতিটা করে ফেলেছে, এটা পুরো সময়টা জুড়ে নয়। দেখেন মানে পুরো একটা সার্টিফিকেট আমরা কিন্তু পেয়ে গেলাম। সো আপনি আগে যে বলেছেন সেটি কিন্তু অ্যাকসেপ্টেবল না। কিন্তু মানিক ভাইয়ের সাথে অনেক দিনই ছিলাম, তো সেই 96 থেকে একসাথে, যখন মোহামেডানে প্রথম আমি 96 এ যখন করি, তখন থেকে ওনার সাথে একসাথে একদম দীর্ঘদিন। তারপরে 97 থেকে মুক্তিযোদ্ধায় উনি অনেক দিন কোচ ছিল, যতদিন ছিল আমিও ততদিন খেলোয়াড় হিসেবেই ছিলাম ওনার সাথে। তো উনি আমাকে ভালোভাবেই চিনে, আমি ওনাকে ভালোভাবেই চিনি, খুব কাছে থেকেই দেখেছি। মানিক ভাই, একটু আপনার কাছে আসতে চাই যে আপনি নিজে একজন প্লেয়ার ছিলেন, এখন আপনি কোচ। এই যে যখন কোচরা আপনার কাছ থেকে খেলা আদায় করে নিত, কিভাবে আদায় করতে হবে, এখন আপনি আদায় করে নিচ্ছেন, তফাৎটা আসলে কেমন? আগে আসলে ব্যাপারগুলো ছিল একটু ভিন্ন। আমরা নিজেরাই সিনসিয়ার খুব বেশি ছিলাম, আদায় করতে হতো না, আমরা নিজে থেকেই হয়তো নিজেদেরকে উৎসর্গ করার জন্য, তখন প্রফেশনাল ফুটবল ছিল না, জাস্ট অ্যামেচারের মধ্যেই আমরা হয়তো নিজেদেরকে প্রফেশনাল ভাবতাম। ব্যাপারটা ছিল অ্যামেচার, বাট নিজেরা মনে করতাম যে ফুটবলই আমার ধ্যান, ফুটবলই আমার জ্ঞান, সব কিছুই আমার এটার সাথে জড়িত। নিজে কিভাবে ভালো করতে হবে, কিভাবে সময় দিতে হবে, সিনসিয়ার থাকতে হবে, ডিসিপ্লিন লাইফ মেনটেন করতে হবে, নিজে থেকে এগুলো করেছে। এটা কিন্তু কোচরা ওইভাবে শিখিয়ে দেয় নাই বা বাইন্ডিং করে দেয় নাই। সেই অনুযায়ী আমি বলবো এখনকার খেলোয়াড়দের কিছুটা
জোর করে ফোর্স করে এগুলো করাতে হয়, তারা অতটা হয়তো খেলার প্রতি, যেহেতু এখন অর্থ বেশি হয়ে গেছে, যার কারণে অর্থের প্রতি তাদের একটা টান বেশি চলে আসছে। আর এখনকার ফুটবলারদের আরেকটি বিষয় আমি যেটা দেখি, তারা খেলতে চায়, খেলার পাশাপাশি যেহেতু আমাদের চ্যালেঞ্জিং পার্টটা, ফ্যামিলিগতভাবে অনেক চ্যালেঞ্জ চলে আসছে, ফ্যামিলি দেখতে হয়, ফ্যামিলির দিকে তাকাতে হয়, যেটা আমাদের দেশের কালচার হয়ে গেছে। তো একটা খেলোয়াড়কে অর্থ ছাড়া বিচার করাটা খুব মানে সঠিক হবে না। আচ্ছা। তো অর্থের পাশাপাশি যে জিনিসটা তারা নিজেদেরকে ভাবে না, সেটা হলো অমনোযোগী কথাটা এখনকার কিছুটা আসে, যে আমি নিজে নিজে বড় খেলোয়াড় হবো, নিজে নিজে ভালো কিছু করব, অনেক বড় খেলোয়াড়ের জন্য যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো থেকে কিছুটা বোধহয় দূরে আছে এখনকার খেলোয়াড়রা, যেটা আমাদের মধ্যে ছিল। কোচদের সেই শাসনটা, ক্লাবের সেই শাসনটার মাধ্যমে তাদের থেকে কাজটা আদায় করে নিতে হয়। আগে সেটা যেটা ছিল না, এখন সেটা করতে হয়, বাধ্য করতে হয়। কারণ তারা যদি মানে লাইফটা খুব চ্যালেঞ্জিং লাইফ হয়ে গেছে, এবং এই লাইফটা তাদেরকে টিকে থাকতে হলে চ্যালেঞ্জের মাঝে আসতে হয়। এখন যেই চ্যালেঞ্জটা তাদের ভিতর, আমাদের ভিতর যেই চ্যালেঞ্জটা ছিল, এখন বর্তমানে সেই চ্যালেঞ্জগুলো কিন্তু একটু কম দেখা গেল। তারা ভাবে যে তাদের চ্যালেঞ্জ আছে, কিন্তু আমার কাছে মনে হয় যে তারা আরেকটু যদি মোটিভেটেড হয়, আরেকটু যদি সিনসিয়ার হয়, আমাদের যে দৈন্য দশা এখন ফুটবলের ইন্ডিভিজুয়াল খেলোয়াড়দের যে পারফরমেন্সটা বিচার করি, আগের তুলনায় এখন অনেক নিচে, যার কারণে আমাদের ফুটবলটা আসলে আগের জায়গাতে নেই আমরা ভাবি। আমি যদি বলি যে মানিক ভাই যে কথাগুলো বলছিল, যে আপনারা যেই সময়টা খেলেছেন, আপনারা আমাদের লিজেন্ড, আমি যদি বলি যে খেলাটা যখন খেলেছেন একেবারে হৃদয় থেকে ভালোবেসে, ওই ভালোবাসা দিয়ে কি এখনকার প্লেয়াররা আসলে খেলে? মানে তাদের মধ্যে আপনারা যেই শ্রম তো সবাই দিচ্ছে, সেটি বলবার অপেক্ষা রাখে না, কিন্তু আমরা যে বলি যে ভালোবাসা, এই যে একটা জার্সি গায়ে যখন থাকে, সেই জার্সিটা, সেই ক্লাব, সেই বাংলাদেশকে সাপোর্ট করা, বাংলাদেশকে প্রেজেন্ট করা, ওই ভালোবাসাটুকু কি এখন আছে? ভালোবাসা, একজন ফুটবল প্লেয়ার যখন মাঠে নামে, সবাই আসলে ওই চেষ্টাটা করে যার যার ফুলটা দেওয়ার জন্য, ফুল এই এনার্জিটা দেওয়ার জন্য মাঠে চেষ্টা করে। কেউ কিন্তু কোনো খেলোয়াড় কিন্তু চায় না যে মাঠে নেমে আমি খারাপ খেলি, সবাই চেষ্টা করে। কিন্তু তারপরেও একটা জিনিস থাকে না, মাঠ একটা জিনিস, তারপরে মাঠের বাইরেও একটা ডিসিপ্লিন আছে, প্র্যাকটিস আছে। আমি যেভাবে প্র্যাকটিস করব, যেভাবে সিরিয়াসলি প্র্যাকটিস করবো, আমি মাঠেও আমি পারফরমেন্সটা সেভাবে দিতে পারবো। এর জন্য আমি মনে করি শুধু মাঠের ভিতরেই না, মাঠের আগেও আমার ডিসিপ্লিনটা এবং কি ঠিক মনোযোগ দিয়ে প্র্যাকটিসটা করতে হবে। যদি আমি সেভাবে যদি প্র্যাকটিসটা করি মনোযোগ দিয়ে, আমার মাঠেও সেই এটাই হবে। সেই সিরিয়াসনেসটা এখন একটু হয়তো প্লেয়ারদের কম আছে। আমি যেটা এই মধ্যে দেখি, যেটা যেমন ধারাবাহিকতা যেটা এখনকার প্লেয়াররা রাখতে পারে না, ধারাবাহিক পারফরমেন্সটা যেটা রাখতে পারে না। এক বছর খেললো, তার এই পরের বছর তার ন্যাশনাল টিম থেকে বাদ যাচ্ছে। যেমন আমরা খেলেছি, মানিক ভাইরা বলতে পারো, মানিক ভাইয়ের সময় স্বর্ণযুগ ছিল, আমাদের সময় কিছু ছিল, বলবো না যে ছিল না, আমাদের সময়ে ছিল স্বর্ণযুগ কিছু ছিল। সেক্ষেত্রে যদি বলতে যেটা মানিক ভাইরা অনেক লাকি, যেমন আগে থেকে যারা আগে তো শুধু ফুটবলই ছিল, তখন ক্রিকেট ছিল না। ক্রিকেট আসার পরে হয়তো আমাদের মাঝে এখন যেটা ইয়ের মধ্যে, অবশ্যই আমাদের ফুটবলের খারাপ দিন যাচ্ছে। এখন দেখতে হচ্ছে আমাদের ভুটানের সাথে হেরে যাচ্ছি, যেহেতু আমাদের আসলেও অফিসিয়ালদেরও কিছু আছে, আমি বলবো যে নেই, সবারই দোষ আছে ইয়ের মধ্যে, যে প্লেয়ারদেরও আছে কিছু, আমাদের যারা অর্গানাইজার যারা ইটি আছে, আমি মনে করবো যে তাদেরও একটু আছে। যারা যদি হিসাবে যদি প্লেয়ারদের, যেমন ওই যে মানিক ভাই যেটা বললো, যে আসলে আমাদের পিছু টান আছে, আমাদের ফ্যামিলি টান আছে। কারণ আমরা ন্যাশনাল টিমে, দেখুন ন্যাশনাল টিমে আমরা কিন্তু কিছু পাই না, তারপরেও দেশের হিসাবে আমাদের খেলতে হয়। সেক্ষেত্রে যদি আমি মনে করি যারা এখানটা অর্গানাইজার, যারা বড় আছে, তারা এরা যদি প্লেয়ারদের যদি দেখে, প্লেয়াররা তখন মধ্যে মাঠে আমি মনে করবো যে ভালো পারফরমেন্স করতে পারবে। মানিক ভাই, আপনি রাইট ব্যাক পজিশনে খেলেছেন, সেই পজিশনটা নিয়ে যদি একটু শুনতে চাই, এবং এখন কি ওই পজিশনে আপনার কাছে কোন প্লেয়ার, মানে কাকে সবচেয়ে বেশি ভালো লাগে বর্তমানে? না, আমাদের সময়, আমাদের আগেও অনেক বড় বড় খেলোয়াড়রা খেলে গেছে, যারা টুটুল ভাই, আবুল ভাই, যাদের নাম রাইট ব্যাক হিসাবে দেন। আমি অ্যাজ এ স্ট্রাইকার হিসেবে শুরু করেছিলাম, বাট ভেরি ফরচুনেট যে আমার কোচ গফুর বালুচ, যার নাম আসলে আমরা এখনো জানি, এখনো ফুটবল অঙ্গনে তাকে বলা হয় ব্রাদার্স ইউনিয়ন গফুর বালুচ। তো উনি আমাকে হঠাৎ করে স্ট্রাইকার খেলালেন। তো স্ট্রাইকার খেলানোর পরে হঠাৎ দেখি যে একটা ম্যাচে আমাকে বললো যে তোমাকে রাইট ব্যাক খেলতে হবে। সেই থেকে আমি রাইট ব্যাক শুরু করি আর কি।
তো আমরা আমাদের মাঝে যারা তারপর পর কিছু প্লেয়ার এসছে ভালো, রাইট ব্যাক হিসেবে হাসানুল মামুন, সে ভালো করেছে। তারপরে যাদেরকে আমরা এখন দেখছি এদের ভিতর থেকে নাসির মোটামুটি খেলছেন ভালো। তো আরো হয়তো সে ভালো খেলোয়াড় হতে আরো খেলবে, হয়তো তার বয়স আছে এখনো, সে হয়তো আরো ভালো খেলবে। সো রাইট ব্যাক আর এটা আসলে মূল্যায়ন করার বিচার আসলে দর্শকরা করবে। আমি ব্যক্তিগতভাবে আমার সময় যারা ভালো খেলোয়াড় ছিল আমি বলতে পারবো, আমি কেমন ছিলাম সেটা আমার দর্শকরা বলবে। এখন যারা খেলছে আমি হয়তো সেটা বলতে পারবো যে তারা কেমন খেলছে। তো সেক্ষেত্রে আমি নাসিরকে বলবো যে অ্যাজ এ রাইট ব্যাক ইজ এ গুড প্লেয়ার। রজনীকান্ত বর্মন, আপনাকে যদি আমি এখন 2017-তে আমরা বসে আছি, কিন্তু একটু যদি 2003-এ আপনাকে একটু নিয়ে যেতে চাই আমি, কিছু থাকলে হয়তো করে নিয়ে চলে যেতাম আর কি, কিন্তু সেই অপশনটি নেই। সেখানে সাফ ফুটবল জয়ী আপনি অধিনায়ক ছিলেন, একটু শুনতে চাই। আসলে তখন ওই সময়টা ছিল আসলে অনেক কোয়ালিটি প্লেয়ার ছিল, আমি মনে করবো, যেটা জয় ছিল, এই আরমান ভাই ছিল, আলফাত ছিল, ইয়ার মধ্যে খুব নাম করা, ইয়ার মধ্যে ছিল তখন মতিউর, মুন্না টুন্না, অনেক অনেক প্লেয়ার ছিল, ওই ছিল তখন। আমি মনে করি তখন টিমটাই একটা অর্গানাইজড টিম, একটা হ্যাঁ, গোলকিপার আমিনুল, বিপ্লব, এরা খুব ভালো টিম ছিল ওই সময়টা ইয়ার মধ্যে। আমি মনে করি সবাই একটা ছিল যে দেশে খেলা, সবাই তখন সবার প্রতি একটা ছিল যে আমাদের দেশে খেলা, আমরা কিছু একটা করব। তখন সবার মনে একটা ছিল, জিত ছিল যে না, আমরা কিছু একটা করে দেখাবো দেশের ইয়ের জন্য। তা আমি মনে করি যে ওই সময় ক্যাপ্টেন ছিলাম আমি, সব ইয়ার মধ্যে আমি নিজেকেই বলবো আমি লাকি যে আমি জুনিয়র হিসাবে তখন ক্যাপ্টেনশিপটা পেয়ে গেছি ইয়ার মধ্যে। তখন অনেক সিনিয়র প্লেয়ার ছিল, যে ওই হিসাবে আমি একটা ক্যাপ্টেনশিপ করেছি, তারপর আমার ক্যাপ্টেনশিপ হিসাবে চ্যাম্পিয়ন হয়েছে। আসলে আমার সেটা আমার গর্ববোধ করি সেই নিয়ে। মানে ওই এই যে 2003-এর এখন আপনি নেই আর কি, ওই পেছনের স্মৃতিগুলো কি টানে না? পেছনের স্মৃতি অবশ্যই টানবে, যে আগের আমি যেহেতু 94 থেকে 95 থেকে দেখেছি ফুটবলের আসলে স্বর্ণযুগটা দেখেছি, ঢাকার মাঠে দর্শক দেখেছি ইয়ের মধ্যে। এখন গেলে অবশ্যই কিছুটা একটু লাগে, মনের মধ্যে একটু লাগে যে আগে কি ছিল ফুটবলটা, কি দর্শক ছিল, দর্শকের জন্য জায়গা দিতে পারতো না ইয়ের মধ্যে মাঠে, আর এখন সেই গ্যালারি ফাঁকা হয়ে যাচ্ছে। তো এটা একটা ভাবার বিষয়, একটা বিষয়, চিন্তার বিষয়। মানিক ভাই, আপনার কাছে যদি একটু আসি, সেটা হচ্ছে যে পুরো সময়টা জুড়েই আমরা তিনজনই থাকবো একসাথে, যে মানিক ভাইয়ের এরকম কথা শোনা যায় যে তিনি প্লেয়ার হিসেবে তার সাফল্যের কমতি নেই, তিনি প্রশিক্ষক হিসেবে তার সাফল্যের কমতি নেই, সাফল্য আপনাকে একেবারেই ছুঁয়ে ফেলেছে। যদি এইভাবে যদি আমি বলি, সেটা নিশ্চয়ই সত্যি হবে। না, সত্যি কথা, আমি খেলোয়াড় হিসাবে খুব একটা সাফল্য আমি বলবো না। জাতীয় দলে হয়তো খেলেছি, আমার ইনজুরির কারণে আমি পুরোটা সময় আমি খেলোয়াড় জীবনী পরিপূর্ণ করতে পারিনি। আচ্ছা, তো সেক্ষেত্রে আমি মনে করি যে কিছু অপূর্ণতা রয়ে গেছে। আমি হয়তো আরো 5 বছর 7 বছর খেলতে পারতাম। সেখান থেকে হঠাৎ করে কোচ হয়ে গেছি, কোচ হয়ে হয়তো প্রথমেই হয়তো সাফল্য আমাকে ধরা দিয়েছে। তো আমি গত 20 বছর কোচিং করাচ্ছি এবং বড় টিমগুলোতেই, জাতীয় দলেও করেছি। তো আমি বলবো যে এটার পেছনে শুধু আমার খেলোয়াড় জীবনের অভিজ্ঞতা না, আমাকে কাজ করতে হয়, সময় দিতে হয়, আমাকে অনেস্ট থাকতে হয়, ডিসিপ্লিনের দিকে নজর থাকতে হয়, নিজে সিনসিয়ার থাকতে হয়। তো এই ব্যাপারগুলো একটা খেলোয়াড়দের মাঝে যেরকম থাকতে হয়, আমার কোচ হিসেবে আরও বেশি। কারণ আমাকে এখন তাকিয়ে থাকতে হয় যেই খেলোয়াড়দেরকে মাঠে পাঠাই, যাদেরকে হয়তো ব্রিফ করে আমি মাঠে পাঠালাম, অনুশীলন করে মাঠে পাঠালাম, তারপরে আমার মাঠে মানে আমাকে তীর্থ পাখির মতো তাকিয়ে থাকতে হয় তারা কত ভালো করবে, কিভাবে জিতিয়ে আনবে দলকে। সো এটা কিন্তু একটা ভিন্ন দিক, কারণ ওদের সাফল্যের, ওদের ভালো পারফরমেন্সের বিচারটা আমার উপর চলে আসে কিন্তু অটোমেটিক্যালি। সো কোচ হিসাবে সাফল্য পাওয়া বেশি বেশি কঠিন আমি মনে করি খেলোয়াড়দের থেকে। খেলোয়াড় ইজ ইন্ডিভিজুয়াল, কোচ সমগ্র একটা গ্রুপ নিয়ে একটা কোচিং কিন্তু ব্যাপার। কোচ কিন্তু নিজে একা না, কোচকে সবকিছু সামনে কাজ করতে হয়, অফিসিয়াল সাইডটা দেখতে হয়, অফিসিয়ালরা কতটুকু তাকে সাপোর্ট করছে, গুড রিলেশন রাখতে হয়, মিডিয়ার সাথে একটা সুসম্পর্ক রাখতে হয়, খেলোয়াড়দের সাথে। খেলোয়াড়দের তারা শুধুই অভিভাবক না, তার ফ্রেন্ড না, তার কোচ না, সবকিছু মিলিয়ে এমনভাবে অ্যাডজাস্ট করে চলতে হয় যেখানে একটা দলের সাফল্যর পিছনে অনেক কিছু কাজ করে কোচের উপর নির্ভর করে।
তো আমি মনে করি কোচের দায়িত্বটা অনেক বেশি, তো সেখানে সাফল্য পাওয়াটা অনেক কঠিন ব্যাপার, এবং সেটা উপরওয়ালাই শুধু দেন, বিকজ রেজাল্টের উপরে কোচের ভাগ্য নির্ভরশীল, এবং রেজাল্ট দেয় হলো খেলোয়াড়রা মাঠে পারফর্ম করে জিতিয়ে আনার পরে কোচের সাফল্যটা আসে। সো কোচ এত কিছু পিছন থেকে যে কাজ করে বর্তমানে সেটা মূল্যায়ন হচ্ছে, বাট অতীতে কিন্তু সেই জিনিসটা আমাদের কোচদের মাঝে ছিল না, বা আমাদের অফিসিয়ালরা সেভাবে বিচার করতো না, অর্থ ওরকম কোচদেরকে দিত না। কোচ একটা নামে মাত্র হলেই হলো, অভিভাবক হিসেবে ছেড়ে দিলাম। এখন কিন্তু দায়িত্ব অনেক বেড়ে গেছে। তো আমি মনে করি যে এই ক্ষেত্রে খেলোয়াড়ের চেয়ে কোচদের অবস্থানটা সুসংগত করতে অনেক কঠিন পরীক্ষায় অবতীর্ণ হতে একটু হয়। আরেকটু শুনতে চাই যে আপনি বলছিলেন যে কোচ যখন থাকে সবকিছু ম্যানেজ করে আসলে চলতে হয়, এবং অনেক সুযোগ সুবিধারও ব্যাপার আছে। আপনি যেই ক্লাবের প্রশিক্ষক হিসেবে কাজ করে গেছেন, সবখান থেকে কি আপনার যা যা ইনস্ট্রুমেন্ট, যা যা সুযোগ সুবিধা, এই জিনিসগুলো কি পেয়েছেন? এবং সাথে আরেকটু যুক্ত করতে চাই যে অনেক সময় হয় না যে আমি আসলে এই কাজটা করতে চাচ্ছি, কিন্তু সেখানে আমার হচ্ছে কর্তৃপক্ষ আমাকে বাধা দিচ্ছে, বা অনেক সময় এমন হয় যে আমি ওই প্লেয়ারটাকে খেলাতে চাচ্ছি, কিন্তু আমার ওই প্লেয়ারটা আমি খেলাতে পারছি না, আরেকজনকে আমাকে দিয়ে দিল। এই জিনিসগুলো কি ঘটেছে আপনার সাথে? অবশ্যই বাংলাদেশের প্রেক্ষাপটে এটা ঘটাটা অতি স্বাভাবিক। আচ্ছা। সো আমি যখন কোচিং ক্যারিয়ারে আসি, আমি স্বাধীনভাবে কাজ করতে বিশ্বাস করি, এবং যার জন্য আমার সাথে খুব ভালো সম্পর্ক আছে অনেক দলের, এরকম কিছু নাই, এরকম খুব কম আছে। কারণ আমি কাজ করেছি দীর্ঘদিন মুক্তিযোদ্ধার সাথে 12 বছর, মোহামেডানের সাথে প্রায় 3-4 বছর, এই চট্টগ্রাম আবাহনী, শেখ জামাল, শেখ রাসেলে এখন কাজ করছি। তো আমি বিশ্বাস করি যে আমি একটা জিনিস বিশ্বাস করি যে আমার কোচিং ক্যারিয়ারে কোচ স্বাধীন হতে হবে, ওখানে হি ইজ এ মাস্টার মাইন্ড। সো তার বিকল্প কোনো কিছু নাই। এখানে অনেক কিছু আমাদের দেশে আসে, কিন্তু আমি আসলে ওইভাবে গড়ে উঠিনি, আমি ওইভাবে কাজও করি না। হয়তো সম্পর্ক থাকবে কি থাকবে না পরে দেখি, বাট আমার যদি এটা বাধা সৃষ্টি করা হয়, আমি ওখানে বেশি দিন কন্টিনিউ করতে পারি না। এরকম হয়নি। আমি যেখানেই গেছি, জাতীয় দলে যখন কাজ করেছি স্বাধীনভাবে কাজ করেছি, ক্লাব লেভেলে যেভাবে কাজ করছি স্বাধীনভাবেই কাজ করি। কারণ এটা আমি বুঝি যে কোচটা স্বাধীন হতে হবে। ফুটবলকে ডেভেলপ, যে কোনো ক্ষেত্রেই ডেভেলপ করতে হলে কোচ আগে স্বাধীন হতে হবে। তবে আমাদের দেশে এটা খুব লিমিটেড আমাদের। আর আপনি যেটা আরেকটা প্রশ্ন করেছেন যে সামগ্রিক অবকাঠামো বা যেসব ইকুইপমেন্টস বা সাপোর্টটা দরকার, আমাদের লিমিটেশনস আছে বাংলাদেশের। বাংলাদেশের কোচরা সেই জন্য অ্যাডজাস্ট করা খুব সহজ হয়। বিদেশিরা এসে এখানে বিদেশি ফরেন কোচরা আসলে হয়তো সেই অ্যাডজাস্ট করাটা খুব সমস্যা হয়, এবং দেখবেন যে আমাদের দেশে বিদেশি কোচরা এসে বেশি দিন কন্টিনিউ করতে পারে না, বিকজ তারা যেটা চায় আমাদের অর্গানাইজাররা সেই সাপোর্টগুলো দিতে পারে না, যার কারণে কোচরা হয়তো বেশি দিন সময় নিয়ে থাকেন না। বাট আমরা হয়তো লোকাল হিসেবে আমরা হয়তো পারিপার্শ্বিক অবস্থা জানি, এবং সেক্ষেত্রে হয়তো অ্যাডজাস্ট করে নেই। আমার বাসায় আজকে কি আছে আমি জানলে আমি তৃপ্তি সহকারে খেতে পারলেই হলো, সেটা আমি ব্যক্তিগতভাবে অ্যাডজাস্ট করে নেই। আপনার কাছে আসবো যে অনেকক্ষণ মনে হচ্ছে যে একটু কেমন কেমন লাগছে না, অনেক কথা হচ্ছে না, শুনছি শুধু যে আমরা আপনাকে ফাইটার হিসেবে চিনি। আপনি 1.5 দশকেরও বেশি সময় ধরে ডিফেন্ডারে খেলেছেন, কিন্তু সবাই আপনাকে ফাইটার বলে। এই যে ফাইটার ব্যাপারটা, মানে এটি শুনলেই তো আসলে কেমন কেমন যেন একটু লাগে। আপনার মানে এই যে ফাইটার যখন বলে তখন সেই অনুভূতিটা? সেই অনুভূতি আসলে নিজের ওইভাবে লাগে না। আমি যখন মাঠে নামি তখন মানে যে কোনো টিমের সাথে খেলা হোক না কেন, হয়তো প্র্যাকটিস হোক, আমি প্র্যাকটিস মাঠেও যেরকম সিরিয়াস, আমি একটা ম্যাচের মধ্যেও সেরকম। আমি প্র্যাকটিসে যেটা আমি করি, আমি মাঠের মধ্যে সেটাই করার চেষ্টা করি। সবাই বলে ফাইটার ঠিক আছে, কিন্তু আমি একটা ইয়ার মধ্যে সবাই বলে যে আমি মানে যেটা বলে কি চেজিং প্লেয়ার, যেটা বলে মানে ইয়ার প্লেয়ার, যেটা মানে আমি একটু রাগি ভাবই থাকি আর কি মাঠের মধ্যে। হ্যাঁ, একটু আমার জিতটা তখন হয়ে যায়, আমি ওই যদি পারি আমি কেন পারবো না। আপনার জিত কি হয় এইটা শুনবো একটা ছোট্ট একটা মানে ব্রেক থেকে আসি। সম্মানিত দর্শক, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আশা করি সাথেই আছেন, সাথেই থাকবেন।
বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি উই লাভ স্পোর্টসে। আলোচনা করব, কিন্তু তার আগে দর্শক ফুটবল নিয়ে কথা হচ্ছিল, সেটিতে ফিরে যাব। একটু গলফ কোর্স থেকে ঘুরে আসা যাক। আপনারা জানেন যে কুর্মিচলা গলফ ক্লাবে শুরু হয়েছে বসুন্ধরা বাংলাদেশ ওপেন। আজ শেষ দিন। বাংলাদেশের একমাত্র আশা হিসেবে শিরোপা বেশ কাছাকাছি আছেন সিদ্দিকুর রহমান। কুর্মিচলার সবশেষ খবর জানতে আমরা এখন যুক্ত হচ্ছি সহকর্মী তাপস জোবাইরের সাথে। তাপস, আপনার কাছে যেতে চাই এবং জানতে চাই যে কি অবস্থা। মিশু, আপনি জানেন উই লাভ স্পোর্টসে আমি আজকে আপনাদেরকে জানাতে চাই, আজকে কিন্তু বসুন্ধরা বাংলাদেশ ওপেন গলফের চতুর্থ ও শেষ দিনের খেলা চলছে। এই মুহূর্তে সিদ্দিকুর রহমান হচ্ছে পঞ্চম হোলের খেলা শেষ করেছেন। ওনার সাথে কিন্তু ভারতের শুভঙ্করের একটা তুমুল লড়াই চলছে। সিদ্দিকুর এই মুহূর্তে 10 আন্ডার পার নিয়ে টুর্নামেন্টে আসলে শিরোপা রেসে রয়েছেন। কিন্তু আপনারা জানেন থাইল্যান্ডের ওয়াটানানন উনি একটু এগিয়ে 14 আন্ডার পারে, উনি কিন্তু 4 আন্ডার পার এগিয়ে আছেন সিদ্দিকুর এবং ভারতের শুভঙ্কর থেকে। তো এই ছিল বসুন্ধরা বা আসলে বাংলাদেশ গলফের শেষ মুহূর্তের খবর। এছাড়াও আমি আপনাদের সাথে 3 জন নারী গলফারকে পরিচয় করিয়ে দিতে চাই। ওনারা হচ্ছেন শাহনাজ রহমান গলফার, কুসুম ফরিদ ও পারভিন হাসান। ওনারা আসলে নারী গলফের বর্তমানে বাংলাদেশে কি অবস্থায় আছে নারী গলফ, সে বিষয়ে হয়তো আমাদেরকে একটু ধারণা দিতে পারবেন। স্বাগত উই লাভ স্পোর্টসে। আসলে কেমন চলছে বাংলাদেশের নারী গলফ? হ্যাঁ, খুবই ভালো চলছে, কারণ এখন এত বেশি এগিয়ে যাচ্ছে নারী গল্পটা আমাদের, যে খুবই ভালো লাগছে। আগে এতটা ছিল না, এখন অনেক সব নারীরাই ইন্টারেস্টেড এত বেশি যে আমরাও খুব গর্বিত ফিল করছি। ভালোই লাগছে, কারণ অনেক এখন বেড়ে গিয়েছে। হ্যাঁ, আগে অনেক কম ছিল, দিন দিনেই ভালোর দিকে উন্নতির দিকে যাচ্ছে, এটা আমাদের গর্বের বিষয়। এই এশিয়ান ট্যুরের 3rd সিজন চলছে, কেমন দেখছেন আসলে টুর্নামেন্টটাকে? খুব ভালো দেখছি, ভালো আয়োজনটা, ভালো খেলাও ভালো হচ্ছে, আর সিদ্দিক আগাচ্ছে, আমাদের খুব ভালো লাগছে। আচ্ছা, সেই জায়গা থেকে আসলে আমরা নারী গলফকে আসলে কোথায় দেখছি, বা নারীরা কি বাইরে খেলতে যাচ্ছেন আপনারা, বা আমরা কি অ্যামেচার পর্যায় থেকে পেশাদার পর্যায় পর্যন্ত যেতে পেরেছি কিনা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। অনেক দেশে নারীরা যাচ্ছে, আমাদের প্রফেশনাল নারীরাও গ্রুপ আছে, ওরা যাচ্ছে, ভালো করছে, খেলছে বাইরে যেও। খুব ভালো, এটা আমাদের জন্য খুবই ভালো। আর আমরা আসলে এই টুর্নামেন্টের কি আশা করছেন যে ভারত বা ভারতের শুভঙ্কর কিংবা বাংলাদেশেই হোক, আমরা চাই সিদ্দিক হোক, বাংলাদেশে এগিয়ে যাক আমাদের সিদ্দিক। কারণ সিদ্দিককে নিয়ে আমরা গর্ব করছি, এবং গর্ব করছি, সিদ্দিক এবং সে এক নম্বরে আছে। সেই প্রথম থেকে একটু খারাপ খেললেও, বাট এখন একেবারেই লিডিং পজিশনে আছে। সো উই আর প্রাউড অফ হিম, উই আর প্রেয়িং ফর হিম, যে সে যেন এশিয়ান ট্যুরে যেন মেইন ট্রফিটা সে যেন চ্যাম্পিয়ন হয়, এবং আমাদের বাংলাদেশের নামটা যেন ছড়িয়ে দিতে পারে আরো বেশি, সেটাই আমরা আশা করছি। এবং আমাদের খুবই ভালো লাগছে আজকে, সবাই আরো যারা আছে এরাও ভালো করুক, এটা আশা করছি। সিদ্দিককে নিয়েই আমাদের গর্ব। 3 বছর পর আসলে এখন 3টা বছর চলছে এশিয়ান ট্যুরের প্রফেশনাল একটা টুর্নামেন্ট বাংলাদেশে হচ্ছে। বসুন্ধরা, আপনারা জানেন বসুন্ধরা গ্রুপ এটাকে পৃষ্ঠপোষকতা করছে। তো এরকম পৃষ্ঠপোষকরা এগিয়ে আসলে আসলে 3 বছর পর বাংলাদেশ গলফকে কোথায় দেখতে চান? অনেক উন্নত হবে, কারণ আমাদের দেশে অনেকে আছে অনেক কিছু মানে ইচ্ছা থাকলেও করতে পারে না। আপনার বসুন্ধরা গ্রুপ যে এগিয়ে এসেছে, এটা তো আমাদের জন্য বিরাট একটা গর্বের। হ্যাঁ, এবং আরও ইন্টারেস্ট পাবে আরও। হ্যাঁ, একটা ওয়ে হলো যে আমাদের এখানে ভালো খেলতে আসা, বা অনেকে ভালো পেয়েও খেলতে পারে না। হ্যাঁ, আমাদের দেশের তো জানি না অবস্থায়, তো এটা অনেক গর্বের। এটা আপনারা করেছেন, এটা অবশ্যই এটা একদম খুব ভালো একটা। আমার একটা ইয়ে আছে, সেটা আমি সবাইকে বলতে চাই, এবং এই ইয়ের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, যে এশিয়ান ট্যুরে মেয়েদেরকে খেলতে দেয়া হোক এবং তারা আসুক, তাহলে আমরা আরো ইন্সপায়ার্ড হব। আরো আমরা প্রো অ্যাম খেলেছি, খুব ভালো লেগেছে, এবং আমরা বিশেষ করে যে লেডিরা খেলেছি এখানকার, তারা অনেক ভালো করেছি। সো আমাদের আশা হবে যে এরকম খেলায় যেন মহিলাদেরকে ইন্সপায়ার করা হয়, তাদেরকে এগিয়ে নিয়ে আসা হয়, এবং তারা যেন গলফে আরো ভালো করতে পারে। তাহলে আমরা সেটাই আশা করছি। মানে সেই জায়গা থেকে, হ্যাঁ, এবং এরকম
যারা স্পন্সর করবেন তাদের সবাইকেই বলবো যে আমাদের লেডিদেরকেও চান্স দেওয়ার জন্য এবং তাদেরকে ইন্সপায়ার করার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনারা উইল অফ স্পোর্টসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আশা করি বাংলাদেশ গলফ এগিয়ে যাবে, সেই সাথে বাংলাদেশের নারী গলফও এগিয়ে যাবে, এই প্রত্যাশাই রাখছি। আপনাদের সবাইকে শুভকামনা। জি জি, উইল অফ স্পোর্টসে আসলে আপনাদেরকে যুক্ত করেছিলাম আসলে বাংলাদেশের নারী গলফারদের। ওনারা বলছিলেন যে অ্যামেচারের পর ওনারা প্রো এম গলফও খেলেছেন। ওনাদের দাবি হয়তো এশিয়ান ট্যুরের সামনে আসরগুলোতে নারীদেরকেও অন্তর্ভুক্ত করে টুর্নামেন্ট করা হবে, এটা ওনারা জানাচ্ছিলেন। মিশু, এই ছিল আমার কাছে কুর্মিটোলা গলফ ক্লাব থেকে বসুন্ধরা বাংলাদেশ গলফ ওপেন গলফের সর্বশেষ খবর। তাপস, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেটি বলছিলাম যে একটা জেদের কথা শুনছিলাম, যে ফাইটার হিসেবে যখন আপনি মাঠে ছিলেন আর কি, তখন একটা জেদ কাজ করছো, তখন আমি আপনাকে থামিয়ে দিয়ে আসলে এই যে চলে গেছিলাম। জেদ বলতে যেটা আমি বলতে চাচ্ছি যে আমি প্র্যাকটিসে যেমন করতাম যে আমি হাঁটতে যেটা চাচ্ছিলাম না, সব প্লেয়ারের একটা থাকে যে কেউ হাঁটতে চায় না, তারপরেও আমার জেদটা একটু বেশি থাকতো যে আমার সামনে যে প্লেয়ার থাকতো একটা করার পরে টাচ করার পরে দুইটা টাচ করলে আমার মাথা ঠিক থাকতো না এর মধ্যে, সামনে মেরে দিতাম এর মধ্যে। এর জন্য আমি জীবনে অনেক কার্ড খেয়েছি, হলুদ কার্ড খেয়েছি, রেড কার্ডও খেয়েছি, এই একমাত্র জন্য আর কি, জেদের কারণে মানে ক্রেজিনেসটা ছিল আমার মধ্যে, মাঠের মধ্যে। অনেক সময় এরকম হয় যে আমি শুনেছি, মানিক ভাই আপনি একটু ভালো বলতে পারবেন, সেটা হচ্ছে যখন ওই যে হলুদ কার্ড বা লাল কার্ড খাই, তখন হয়তো বা একটু জেদ থাকে, সাথে হয়তো কেউ গুনগুন করে মানে রাগটা যেন কেউ দেখতে না পায়, প্রকাশ না হয়, হয়তো কোনো একটা গান টান গায়। আপনারা কি এইরকম কখনো কিছু গান গেয়েছেন? এরকম কিছু না, তবে জেদটা লেগে যায় আর কি, যে সামনে যেটা হয় যে একজনে মেরে দিল, তখন আর ওই রিটার্ন না করার পর্যন্ত তখন আর থাকে না, মন স্থির থাকে না। আচ্ছা, এই সমস্যা। মানে একটু যদি বলি যে এই যে ফাইটার হিসেবে আপনাকে বলে, এখন বর্তমান 2017 সময় এরকম ফাইটার চোখে পড়ে কেউ কি আছে? আসলে সবাই মাঠের মধ্যে এর মধ্যে নামলে সবাই ফাইটার, সবাই ফাইট করতে চায় এর মধ্যে, হয়তো সবাই হয়তো ভালো খেলতে চায়, সবাই করতে চায়, তারপরেও এক একজনের এক এক কোয়ালিটি, হয়তো দেখা গেছে একজনের এই পায়ের মধ্যেই আছে, আরেকজনের ফাইটার হিসাবে যেটা আপনি বললেন, যেটা ক্রেজিনেস, যেটা মধ্যে যেটা টাফনেস, যেটা আমি বলতে চাই, যেটা যে অনেকের মাঝে এটা থাকে না, অনেকেই সফট খেলে, হয়তো কোয়ালিটি আছে যাদের মধ্যে, আর অনেকের আছে মধ্যে হয়তো কোয়ালিটি নেই, টাফনেসটা তাদের বেশি আছে। একটু যদি মানিক ভাই আপনার কাছে আসি, যে আপনি মানে রক্ষণভাগ থেকে ওভারলেপ করে ডি বক্সে, যেটি বলে যে ফুটবলের ভাষায় যে বল আপনি ক্রস করেছেন, সেই হচ্ছে যে গল্পটা আমি শুনবো, কিন্তু তার আগে আমরা একটা লাইভ আছে সেখানে সরাসরি চলে যেতে চাই। যে দর্শক, বনানীতে কানাডিয়ান ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন, সেখানে আমরা সরাসরি চলে যেতে চাই।
পারছেন বাংলাটা এখনো আমাদের প্রাণের ভাষায় আছে। আশা করছি আমরা বাংলা সংস্কৃতি আজীবন চালিয়ে যাব। আর আমাদের সাথে এত সুন্দর গিটার বাজাবেন তামিম, গান গাইলেন হার্ষিক এবং আমি আবির। ভালো থাকবেন সবাই। Thank you. Now I would request our chairman, Dr. Chaudhry Nafis Sharafat. ফিরে আসতে চাই যেটি বলছিলাম যে ডি বক্স থেকে আপনি ক্রস করেছেন, এই যে রক্ষণ ভাগ থেকে এটার গল্পটা একটু শুনতে চাই। না, এটা তো অ্যাকচুয়ালি আমাদের এই ওভারল্যাপিং ইয়েটা আগে তো 4-2-4 ফুটবল ফরমেশনে খেলা হতো। তো ডিফেন্স কেউ ওভারল্যাপে যাবে এটা তখন আসলে চিন্তার বাইরে ছিল। সো টুটুল ভাই সেটা শুরু করেছিলেন, মঞ্জু ভাই সেটা শুরু করেছিলেন, আমি আবার সেখানে তাদের উত্তরসূরি হিসাবে কাজ করেছি। তো একটা ডিফেন্সে থেকে ওভারল্যাপ করাটা একটা অ্যাটাকারদের জন্য সাপোর্ট, এক্সট্রা সাপোর্ট বলা হয়। ইটস এ মডার্ন ফুটবল, এখন এটা আরও বেশি। তখন আসলে আমরা অতটা বুঝতাম না বা নিজে থেকেই করতাম, যেহেতু আমি ব্যক্তিগতভাবে অ্যাটাকার ছিলাম, স্ট্রাইকার হিসাবে খেলেছি, সেই জন্য অ্যাটাকটা খুব বেশি পছন্দ করতাম। তো সেক্ষেত্রে আমি মনে করি যে এই ওভারল্যাপিং ওভারল্যাপ থেকে তো অনেক গোলও করেছে, আমার স্ট্রাইকাররা গোল করেছে। সো এই ক্রসিং তো থাকবেই, এটা ওভারল্যাপ করলে উইং থেকে গেলে এটা ক্রস হবেই, এবং আমরা সেটাই স্বাভাবিক একটা আমার অবস্থান ছিল তখন যে হ্যাঁ মানিক রাইট ব্যাকে খেলে ওভারল্যাপ করবে, তাকে ঠেকাও, এ ধরনের একটা অপোনেন্ট হয়তো সেটা চিন্তা করতো। তো আমি মনে করি মডার্ন ফুটবলে এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার, আমরা তখনই খেলে ফেলেছি, এটা এখনো আছে। এখন মানে আপনি যেভাবে খেলতেন, আপনার খেলাটা সবাই দেখেছে, আপনার নিজেকে অন্য কারো মধ্যে কি দেখতে পান? না, এই ওভারল্যাপের ইয়েটা আসলে আমি নিজেই মানে আমার টিমের বিভিন্ন সময় বিভিন্ন ট্যাকটিক্স অনুসরণ করি। সো অপোনেন্ট দেখে আমার উইং ব্যাক কখন ওভারল্যাপে যাবে, কখন ওভারল্যাপে যেতে হবে না, বা কোন টিমের সাথে ওভারল্যাপ বেশি করবে, কোন টিমের সাথে ওভারল্যাপ কম করবে, সেটা এখন আমরা বলে দিই। আগে কিন্তু সেটা ছিল না, ইন্ডিভিজুয়ালি আমরা নিজে থেকে চিন্তা করতাম। এখন কোচের প্ল্যান অনুযায়ী, আমার নিজের প্ল্যান অনুযায়ী আমার রাইট ব্যাককে বা লেফট ব্যাককে বলতে হয় যে ওভারল্যাপে যাওয়ার জন্য, অথবা মানে এক জায়গায় এক পজিশন, নিজের পজিশন ধরে রাখার জন্য। সো এটা টিম টু টিম ভ্যারিয়েশন আছে। আচ্ছা, রজনীকান্ত বর্মন, আপনি যদি বলি কিভাবে বলবো ঠিক বুঝতে পারছি না, যে আপনি কাউকে কিছু না বলে ঠিক যেভাবে হারিয়ে যেতেন পরিচিত জনরা আপনাকে বলতো পশ্চিমবঙ্গে চলে গেছেন, ঠিক এই মঞ্চে কারা কি বলেছে আমি সঠিক জানি না, আপনি ফুটবল মঞ্চটাই ছেড়ে দিয়েছেন, এবং মানিক ভাই আপনাকে বলেছিল যে সে ছাড়বে? না, আমি ছেড়ে দিয়েছি, আমি কোচ তো, আমি ওকে বলছি যে এবছর খেলা ছেড়ে দাও, কোচিং লাইনে চলে আসো, এবং সেটা সে রক্ষা করেছে। একটা ম্যাচ এই বছরই সে একটা ম্যাচ খেলেছে অ্যাগেনস্ট মোহামেডান, তাকে শেখ রাসেল ক্লাব তাকে ক্যাপ্টেন্সি দিয়েছে, এবং ক্যাপ্টেন্সির পরে ওই ম্যাচটা আমরা জিতেছিও। তো জীবনের শেষ ম্যাচটি সে জিতেই বের হয়েছে। তো এটা অবশ্যই তার ভালো, তার জীবনের যদি কখনো গল্পের বই লেখে এই কথাটা সে লিখতে পারবে যে আমি জীবনের শেষ ম্যাচটি জিতেছিলাম, তার স্মৃতি হয়ে থাকবে। হ্যাঁ, কিন্তু আজকে আমরা একটু লাইভে শুনতে চাই। অ্যাকচুয়ালি যেটা বলে সবই ঠিক আছে, আপনারা বলছেন যে মাঝে মাঝে হারিয়ে যায়, আসলে আমি হারিয়ে যাওয়ার ইয়ে আছে, আমি যেটা অবসর সময়টা যেটা পাই, আমার আসলে আগেও যেটা বলেছিলাম পশ্চিমবঙ্গে হারিয়ে যায়। সরাসরি বলো যে আমার পশ্চিমবঙ্গে আমি বিয়ে করেছি, আমার শ্বশুর বাড়ি ওখানে, আমার ওখানে যেতে হয়। ঠিক আছে, আমি ওখানটা বিয়ে করেছি, ওখানটা শ্বশুর বাড়ি, আমার 2 মেয়ে আছে ওখানটায় থাকে, লেখাপড়া করে, আমার ওয়াইফ ওখানটায় থাকে, আমার ওখানটা যেতে হয়, ফ্যামিলিকে তো ওখানটায় আমার যেতে সময় দিতে হয়, ওখানটা যেতে হয়। আসলে যেটা আপনি ওই যে একটু আগে বললেন যে আসলে ফুটবল থেকে অরিজিনালি আমি ফুটবল থেকে মানে অভিমান করে, অ্যাকচুয়ালি আমি অভিমান করেই চলে গেছিলাম ইয়ে থেকে, ফুটবলটাকে ছেড়ে দিয়েছিলাম। আবার আশা হয়েছে, আমি বলবো যে মানিক ভাইয়ের কারণে হয়তো আবার ফুটবলে আমার আশা, না হলে কিন্তু আমি ফুটবলটা একদমই আমার ইয়ে থেকে উঠে গেছিল, মানে আমি ভাবছি যে কখন আর এই ইয়ে আসবো না, এই ফুটবলে কখনো আসবো না। যেহেতু মানিক ভাই আমাকে আবার নতুন করে নিয়ে আসছে ফুটবলে, যেহেতু আসছি, আসলে ফুটবলটা যতই জিত করি না কেন, যতই অভিমান করি না কেন, আসলে মনটা এখানটাই পড়ে থাকে। আর যতই আমি বড় বড় ব্যবসা করতে যাই, কত বিজনেস করতে যাই না কেন, তবে আমি যেহেতু ফুটবল থেকে অনেক কিছু পেয়েছি, অনেক কিছু শিখেছি, আর ফুটবলটা এখান থেকে যেখানেই ফুটবল দেখি না কেন মনে হয় যে একটু যে ওখানটা খেলি, এরকম মনে হয়। তার মানে আমাদের যদি কারো কখনো অভিমান হয় বা রাগ হয়, সেটা মানিক ভাইকে বলতে হবে এবং উনি সেটা ঠিকঠাক করে দিবেন। কোচের তো অনেক দায়িত্ব আছে, আমরা তো শুধু মানে শুধু
খেলাই শেখায় না, এটার বাইরেরও কিছুটা দিক দেখতে হয়। খেলোয়াড়দের মনস্তান্ত্রিক দিকগুলো দেখতে হয়, তাদের ফ্যামিলি সমস্যা থাকলে ওগুলোও সলভ করে দিতে হয়। মিনস মানে তাদেরকে কিভাবে সাপোর্ট করা যায় ওই টাইপে, এই ব্যাপারগুলো কিছুটা আমাদের দেখতে হয়। কারণ খেলোয়াড়রা নাই তো বেটার পারফরমেন্স করতে পারবে না যদি সে হোমসিকে ভুগে বা তার খেলায় মনোযোগ নাই, অন্যদিকে তার মনোযোগ, ওখান থেকে সরিয়ে আনতে হলে কিছুটা কৌশল অবলম্বন করতে হয়। সেই কৌশলের ক্ষেত্রে হয়তো ওকে আমি আসলে সম্মানিত করতে চেয়েছি, কারণ বাংলাদেশের ফুটবলে ও অনেক কিছু দিয়েছে, অনেকদিন জাতীয় দলে খেলেছে, জাতীয় দলে ক্যাপ্টেন্সি করেছে। হঠাৎ করে একটা ছেলে হারিয়ে যাবে এটা আমি চাই না, এবং আমার আন্ডারে প্রায় 10-12 বছর সে প্লেয়ার হিসেবে ছিল। তো সেক্ষেত্রে আমি মনে করেছি যে একটা ছেলে না হারিয়ে যে আমরা সম্মানটা দেখাই, আমাদের আসলে এই জায়গাটাতেই হলো অনেক আমরা মানে কৃপণতা দেখাই, সম্মান দেখানো কাউকে, কৃতজ্ঞতা দেখানো কাউকে, এই জিনিসটা আমি আসলে নিজে থেকেই আমি দিতে চেষ্টা করি, একটা খেলোয়াড়কে দিতে চেষ্টা করি। তো কাউকে কিছু দিলে নিজেও পায়। তো আমি মনে করি যে এই দেওয়াটাতে কোনো কৃপণতা না করে যতটা সাপোর্ট করা যায় ততটুকুই আমি করেছি। মানিক ভাই, ও আমরা প্রাপ্য, সবাই এটা সে প্রাপ্য, আমি মনে করি সে প্রাপ্য, আমি এক্সট্রা কিছু দেইনি, সে প্রাপ্য এই জিনিসটার জন্য, এবং সেটাই আমি করেছি আর কি, চেষ্টা করেছি দেওয়ার জন্য। আমরা সবাই আপনাকে ভীষণ ভালোবাসি এবং আপনার কথা বলি, এর চেয়ে আসলে বড় কি হতে পারে? একটা জিনিস একটু শুনতে চাই যে আপনি বলছিলেন অভিমানের কথা, সেই অভিমানের কথাটা কি একটু বলা যাবে? সেটি শুনবো, শুনবো কিন্তু একটা ব্রেকে যেতে চাই। দর্শক, একটা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, সাথেই থাকেন। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি উই লাভ স্পোর্টসে। যেটি বলছিলাম যে একটু যদি অভিমানের কথাটা যদি শুনি। অভিমান বলতে যেটা বুঝাচ্ছি, যেটা আসলে অনেক দিন তো খেলেছি ফুটবল, এর অনেক খেলেছি, বড় টিমে খেলেছি, তারপরে ন্যাশনাল টিমে খেলেছি, অনেক টিমে খেলেছি, চ্যাম্পিয়ন হয়েছি, তারপরে দেখা গেছে এই দেশের এর মধ্যে আমাদের সবারই আছে কিছুটা আছে, যেটা আমি বলতে চাচ্ছি যে আমি আসলে অনেক দিন ধরে একটানা খেলেছি, তো ইয়ার মধ্যে যে আমার এর মধ্যে কোনো গ্যাপ নেই, যে এই যে 96 থেকে আরম্ভ করেছি, ন্যাশনাল টিমে আরম্ভ করেছি, তারপরে টিমে খেলেছি, অন্যান্য টিমে খেলেছি। সেতে ক্ষেত্রে দেখা গেছে এখনো অফিসিয়ালটা মনে করেছে যে বেশি খেললে মনে হয় যে তারা আর খেলার পারফরমেন্স নেই, বয়স হয়ে গেছে, তাদেরকে আসলে এই করুন। আসলে আমি মনে করি যে আসলে স্পোর্টসটা হচ্ছে মাঠের খেলা, আমার বয়স থেকে তো লাভ নেই, আমি মাঠের মধ্যে যদি ভালো পারফরমেন্স করতে পারি তাহলে তো অসুবিধা নেই। কিন্তু আমাদের একটা সিস্টেম হয়ে গেছে যে ওই অনেকদিন খেলেছে, ওর বয়স হয়ে গেছে, ওকে আসলে এখন আর নেওয়া যাবে না, এখন আর সে আর চলবে না। যদিও আমার পারফরমেন্সটা তো তখন ভালো ছিল, বেস্ট খেলে আমি খেলা, কিন্তু আমি অভিমান করেছি যে তখন আমি বেস্ট 11-এই তখন ছিলাম, এমন না যে আমি রেস্ট 11-এ ছিলাম। কিছু কষ্ট আছে, আবার কিছু দুঃখ আছে, এইটাই আর কি। যে আমি যদি বলতে চাই যে এখন সবাই চায় যে না জুনিয়ররা আসুক, অবশ্যই আসবে তারা, জুনিয়ররা কেন আসবে না, জুনিয়ররা অবশ্যই তারা আসবে, আমাদের জায়গায় অবশ্যই আসবে। তবে জুনিয়রদের আর ভাবতে হবে যে না ওদেরকে টেক্কা দিয়ে, ওদের কাছ থেকে কিছু শিকার আছে, ওদের কাছ থেকে কিছু জানার আছে, ওরা যদি ভাবে অবশ্যই আমি মনে করি যে ফুটবলের ইয়ের মধ্যে এটি হবে। আমি যেটা বলছিলাম যে অভিমান, আসলে এই অভিমান করে দেখলাম যে না আমার প্রতি আসলে অফিসিয়ালদের কমে গেছে, ইয়ের মধ্যে ভালোবাসা কমে গেছে, দেখা গেছে টান কমে গেছে। এর জন্য আমি ভাবলাম যে আমার এই জায়গায় আর থাকা সম্ভব না, আমি নিজে চলে আসছি। তার মানে এখন আপনি সেই গাজীপুরের বাসায়? না, গাজীপুরের বাসা বলতেন, এখন এই যে মানিক ভাই ট্রেনার হিসেবে নিয়ে আসছে, শেখ রাসেলের ট্রেনার হিসেবে, ওনার সাথে কিন্তু আছে কোচ হিসেবে, হ্যাঁ ট্রেনার হিসেবে, কোচ হিসেবে উনি আমি আগেও বলেছি, উনি আসলে অ্যাকচুয়ালি আমাকে নিয়ে আসছেন, বললো যে তুই এই ইয়ার মধ্যে রিটায়ারও নিবি, ইয়ার মধ্যে আর আমার সাথে থাক, ট্রেনার হিসেবে থাক। আপনাদের দুজনের কাছে একটু জানতে চাই যে থাকে না যে আমরা যখন এই যে অভিমানের কথা, দুঃখ কষ্ট, যে আমাদের যেই সম্মানটা দেয়া উচিত এবং যেই ধরনের স্যাটিসফ্যাকশন কাজ করে বা আমরা যেরকম আশা করি, তার কি 50% আপনারা পেয়েছেন? কোন ধরনের দুজনের কাছে একই কোশ্চেন করতে চাই, যে থাকে না যে আমার এক ধরনের যন্ত্রণা কাজ করে, যেটি কখনো ভোলার মতো না,
এবং আমরা হয়তো এরকম হয় যে কখনো নীরবে বসে আছি, সেটি আমাদের মাথার মধ্যে বাড়ি দিচ্ছে, এরকম কিছু আছে মানিক ভাই? একটু আপনার কাছে শুনি। না, আমার ক্যারিয়ার অনেক কিছুই আছে। অভিমান করে এক জায়গা থেকে চলে গেছি, ব্রাদার্স থেকে আমি অভিমান করে মোহামেডানে চলে আসছি, মোহামেডান থেকে খেলা ছেড়ে আবার কোচিং লাইনে চলে আসছি। সো এটা আসলে খুব আপেক্ষিক ব্যাপার, এটাকে ধরে রাখলে জীবন চলবে না। সো জীবনকে যদি কন্টিনিউ করতে হয়, এটা এগুলো অভিমান আসলে এই ক্ষেত্রে হবেই। ইমোশন কাজ করলে আসলে সামনের দিকে এগোনো যাবে না। ইমোশন, হ্যাঁ, সামটাইমে আপনার ইমোশন কাজ করে, বাট এখান থেকে বের হয়ে আসতে হবে। আসলেই আপনি সত্যিকার অর্থে আপনি চ্যালেঞ্জের মোকাবেলাটা করলেন। সো আমাদের দেশে আমি আগেই বলেছি যে ও যেগুলো বললো যে এই অসুবিধা এবং বয়স হয়ে গেলে খেলোয়াড়দেরকে বিতাড়িত করে দেয়। এখনকার প্লেয়াররা ধরেন ফিনান্সিয়াল একটা সাপোর্ট পাচ্ছে, তাদের না, আগেও ছিল, আগেও ফিনান্সিয়াল সাপোর্ট। আগে কি আপনারা ধরেন পর্যাপ্ত পরিমাণে যে সাপোর্ট আপনাদের পাবার কথা সেটি কি পেয়েছিলেন? না, ওই টাকার অর্থের কিন্তু তখন একটা ভ্যালু ছিল। বর্তমান অর্থের কিন্তু ভ্যালুটা অনেক কম। আচ্ছা, আগের 1 টাকা আর এখনকার কত টাকার সমান আমি বলতে পারবো না, বাট অনেক তার চেয়েও বেশি সম্ভবত। সো এই ভ্যালুটা কিন্তু যদি করেন, কিন্তু সেই হিসাবে বর্তমান খেলোয়াড়রা খুব বেশি অর্থ পায় সেটা না, অঙ্কের হিসাবে অনেক বড় দেখা যায়, কিন্তু ভ্যালু ইজ ভেরি, আমার কাছে মনে হয় যে খুব বেশি না। এটা আসলে বলতে গেলে যেটা মানিক ভাই বললো, মানিক ভাই ঠিকই বলেছে। আগের যেমন আগে 1 টাকাতে যে জিনিস খেতাম, এখন সেটা জিনিসটা আমার 10 টাকাতে খেতে হচ্ছে, আরো বেশি 10 টাকাতে খেতে হচ্ছে। আপনি ওই ভেরিয়েশন আপনি যদি ওই জিনিস চিন্তা করে আগের ইয়ার সময় যে মুন্না ভাই ইয়ার মধ্যে, মুন্না ভাই যখন ছিল, মুন্না ভাই 18 লাখ 20 লাখ টাকা ওই সময় পেয়েছে ইয়ার মধ্যে, তখন 18 লাখ 20 লাখ মানে কি তখন অনেক, এখন কয়েক কোটি টাকার সমান হবে ইয়ার মধ্যে। তো ওই হিসাবে যদি ধরা হয়, তবে আমি মনে করি যে এখন যারা প্লেয়াররা পাচ্ছে, আমি মনে করি যে ঠিকই আছে তাদের এই হিসাবে, হ্যাঁ, পারফরমেন্স অনুযায়ী। তারপরে দেশের অনুযায়ী খাবারের দাম, তারপরে সবকিছু মিলেই যে দেশের একটা সাধারণ নিম্নবিত্ত একটা ফ্যামিলি চলতে গেলে ইয়ার মধ্যে টাকা ছাড়া আপনার 70 থেকে 80 হাজার টাকা মিনিমাম একটা ফ্যামিলির মধ্যে আছে। তাহলে এই তুলনায় আগে তো ইয়ার মধ্যে হয়তো 5,000 টাকা দিয়ে 2,000 টাকা দিয়েও ফ্যামিলি চলছে। আমি যেটা দেখেছি ইয়ার মধ্যে দেখেছি, মানে কি চোখের সামনে দেখেছি যে, কিন্তু ওই হিসাব করলে তো আর এখন হবে না। এখন যে জিনিসের দাম সবকিছু বেড়ে যাচ্ছে, সবকিছুই উন্নত হচ্ছে, সবকিছুই আগাই যাচ্ছে। মানিক ভাই, আপনাকে ঢাকা ইউনিভার্সিটির সবাই আপনাকে ডাকসু বলে ডাকতো। এই যে ডাকসু, মানে কথাটার এক ধরনের বিশাল একটা ওজন আছে, কেন ডাকতো? এবং সেখানে যদি যাই, যে আপনাকে একটু সেই মধুর ক্যান্টিনে নিয়ে যেতে চাই। না, আমি আসলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা যখন করেছি, তখন 2টি ডাকসু ইলেকশন হয়েছে। আচ্ছা, ছাত্রদের একটা বিরাট সংগঠন, সেটা আমাদের বলা হতো যে ওই তখনকার ডাকসুতে যারা ছিল তারা রাজনৈতিকভাবে নেতা। আচ্ছা, সো আমি তো আর পলিটিক্স করিনি, আমি একটা আদর্শে বিশ্বাস করি, বাট পলিটিক্সে এখন যেমন আওয়ামী লীগ, বিএনপি এই ধরনের একটা আছে, আমি সেভাবে না, আমি আদর্শে বঙ্গবন্ধুর আদর্শ বিশ্বাস করি সত্যিকার কথা অর্থে। তো আমি সংগ্রাম পরিষদে আমি নির্বাচন করেছিলাম, সেখান থেকে ডাকসুর ক্রিয়া সম্পাদক হিসাবে, ঢাকা ইউনিভার্সিটির ক্রিয়া সম্পাদক হিসাবে আমি নির্বাচিত হই। তখন থেকে এই যে খেলোয়াড় হিসাবে পরিচিতি লাভ করেছি, ওটার পাশাপাশি যখন ডাকসুতে ঢাকা ইউনিভার্সিটিতে আমি নির্বাচিত হই, কাজ করেছে, তখন হয়তো ডাকসুর মানিক হিসাবে আমাকে অনেকে চিনেছে। খেলোয়াড় মানিক, ডাকসুর মানিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন যেতাম তখন কাজ করেছি, ডাকসুর মানিক হিসাবে পরিচিতি লাভ করেছিলাম। তো সেটাও অনেক অর্জন করতে হয়েছে। আমি একজন জাতীয় খেলোয়াড় হিসাবে, আমি তখন আমাকে নমিনেশন দিয়েছিল একজন খেলোয়াড় হিসাবে। তারপরে আমি যখন ছাত্রছাত্রীদের কাছে ভোট চেতে গেছি, তখন আমাকে আমার পরিচয়ে ভোটটা চেয়েছি। সংগ্রাম পরিষদের ব্যানারে আমি নির্বাচিত হয়েছিলাম, বাট আমাকে অনেক কষ্ট করে পাস করতে হয়েছে। আমার অপোনেন্ট হিসাবে ছিল কায়সার হামিদ, তখন জনপ্রিয় একজন খেলোয়াড়, তাকে বিট করে আমাকে ওই অবস্থানে যেতে হয়েছে। সো সবার মুখে মুখে তখন এই কারণে কিছুটা ডাকসুর মানিক হিসাবে পরিচিতি লাভ করি। আচ্ছা, তখন কি আপনি কোনো ভাষণ তো নিশ্চয়ই দিয়েছেন? হ্যাঁ, আমার প্রথম ভাষণ, আমি কখনো কথা বলতে পারি। আমি কি জাস্ট দুটো লাইন শুনতে পারি? হ্যাঁ, শিওর। তখন আমি কিভাবে সেই ভাষণটি, রাত আমার মনে আছে, জহিরুল হক হল, যেটা ঢাকা ইউনিভার্সিটির, হঠাৎ করে দেখলাম যে আমি ওই হলে গেলাম,
100-150 ছেলেপেলে আমাকে নিয়ে মিছিল করছে রাত 1টা-1:30টার দিকে। সো সলিমুল্লাহ হলে গেল, তখন আমাকে বললো যে মানিক ভাই কিছু বলেন। তো আমি তো আসলে খেলোয়াড় মানুষ, আমি বক্তৃতা দিয়ে অভ্যস্ত নয়। তখন আমি বললাম যে আমার সামনে নির্বাচন, আমি কি বক্তৃতা দিব, আমার সব কথা আপনারাই বলবেন, এই কথাকে আমি শেষ করে দিয়েছি। মানে আর কিছু বলেননি? আমি বলতে পারিনি, কিন্তু এখন হয়তো অনেক কথা বলি। আমরা তো যেরকম যে মাইক সামনে থাকলে মানে অনেক কিছু বলি না, তখন আসলে আমি আমার ভাষায় কি আসবে, কি বলবো তাদেরকে, এতগুলো 100-200 ছাত্র তখনকার রাতে 1টা-2টার দিকে আমার সামনে দাঁড়িয়ে, আমি একজন রাজনৈতিক নেতা হিসাবে তো বক্তব্য দেওয়ার মতো অবস্থান তখন আমার ছিল না। আমি জাস্ট দুটি কথা বলে যে আমার জন্য আপনারা কাজ করবেন, আমার কথাগুলো আপনারাই আমার জন্য ভোট চাবেন বলে আমি শেষ করে দিয়েছি। মানে আচ্ছা, একটু আমি যদি বলি যে এই সময়ে আপনারা আমাদের কৃতি প্লেয়ার, আমি যদি বলি যে এখন যারা খেলছেন তারা আসলে কোথায় যাবেন, তাদের ভবিষ্যৎ নিয়ে যদি একটু শুনতে চাই দুজনের কাছে খুব ছোট ছোট করে। আসলে এই ব্যাপারটা আসলে আমার থেকে মানিক ভাই ভালো বলতে পারবে। আমি যেটা বলতে চাই, আমি যেহেতু কেবলই খেলাধুলা ছেড়েছি এর মধ্যে, তারপরে মানিক ভাইয়ের অভিজ্ঞতা বেশি আছে, সেই অনেক দিন ধরে সে কোচিং লাইনে আছে এর মধ্যে। আমি বলতে চাচ্ছি যে এই ব্যাপারটা আসলে মানিক ভাই বলুক যে এর মধ্যে। বলেন মানিক ভাই। না, আপনি যে প্রশ্নটা করেছেন, আসলে আমাদের নতুন প্রজন্ম আসলে ফুটবল খেলে সবাই, আমাদের নীতি নির্ধারণ। তার আগে আমি একটু বলতে চাই যে আমার আপনাদের কাছে আসলে অনেক কোশ্চেন ছিল, মানে এত কিছু জানবার ছিল যে আমাদের সময় স্বল্পতার জন্য আর কিছুই মানে করতে পারছি না। একদম শেষের দিকে চলে এসেছি, খুব যদি একটা লাইনে শেষ করা যায়। একটা লাইনে তো এই কথাটা বলা যাবে, শেষ করা যাবে না, হয়তো একটু সময় নিব। তো আমার যেটা নতুন প্রজন্মের কাছে আশা, আমি একজন কোচ হিসাবে প্রথমত তাকে এই খেলাটাকে ভালোবাসতে হবে, ফুটবলকে ভালোবাসি, ফুটবলের জন্য খেলোয়াড় হব, এটার জন্য যেটুকু ত্যাগ করা দরকার, ডিসিপ্লিন লাইফ দরকার, অনুশীলন করা দরকার, অধ্যবসায় করা দরকার, তারা যদি সেটুকু করতে পারে তাহলে আমাদের বাংলাদেশ নতুনভাবে বাংলাদেশ ফুটবলে ঘুরে দাঁড়াবে। এদের মাধ্যমে যারা নতুন প্রজন্ম আসবে, উই নিড নিউ জেনারেশন। এই জেনারেশন অলরেডি যা দিয়েছে, আগের জেনারেশন অনেক ভালো করেছে, হয়তোবা বর্তমান জেনারেশনের থেকে দর্শকরা মুখ ফিরিয়ে নিয়েছে, নতুন জেনারেশন চাচ্ছে সেই জেনারেশন যাতে ত্যাগের মাধ্যমে ফুটবলার হয় এবং আমার জাতিকে কিছু ভালো কিছু উপহার দেয়। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, শেষ করব, কিন্তু তার আগে একটা কথা বলতে চাই যে আমাদের কৃতি খেলোয়াড়রা যেভাবে খেলেছেন, যারা যেভাবে আবাহনী এবং মোহামেডান মাতিয়েছেন, এবং আমরা দেখেছি যে ছাদের উপরে আবাহনী মোহামেডানের জার্সি, সেই যে ক্রেজ, সেই ক্রেজটা আবারও ফুটবলে ফিরে আসুক। আপনারা সবাই মাঠে যান, ফুটবল খেলা দেখুন, ফুটবলকে ভালোবাসুন ক্রিকেটের মতো করেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথে থাকুন নিউজ 24-এ। ধন্যবাদ সবাইকে।